ভয়েস অফ কাজীতে আপনাদের স্বাগতম। আজ আপনারা শুনছেন নসিম হিজাজির লেখা ইউসুফ বিন তাশফিন পর্ব 2। শুরু হচ্ছে ইউসুফ বিন তাশফিন। কণ্ঠে আছি আমি কাজী আসফার। আলমাসের নাক ডাকার শব্দ শুনতে শুনতে অনেকটা সময় পার করে দিল হাসান। অপেক্ষা করছিল ভাইদের ফিরে আসার, কিন্তু ওরা সেই জেগেছে আর ফেরার নাম নেই। অধৈর্য হয়ে একসময় সে উঠে বাগানের দিকে রওনা দিল। প্রথম বাগানটি পার হয়ে দ্বিতীয় বাগানের প্রবেশপথে পৌঁছতেই সে ছেলেদের হইচই শুনতে পেল। তাড়াতাড়ি সে বাগানের ভিতরে প্রবেশ করে দেখতে পেল একদল অচেনা বালকের দ্বারা ঘেরাও হয়ে সাদ জিয়াদের সঙ্গে কুস্তি লড়ছে। হাসান কিছু না বুঝেই দরজার যে 3টি ছেলে হইচই করছিল তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। এদের একজন হাসানের সমবয়স্ক হলেও অন্য দুজন ছিল সামান্য বড়। হাসানের প্রথম ঘুষিতেই একটি ছেলে ধরাশায়ী হলো। সে চিৎকার দিয়ে আপেল গাছে আড়ালে লুকালো। এবার সে আরেকটি ছেলের উপর হামলা চালালো। তার সঙ্গী ছেলেটি কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের লড়াই দেখলো। যখন বুঝলো অবস্থা সুবিধের নয়, তখন সেও গিয়ে লুকালো ভাঙা দেয়ালের আড়ালে। 3 জনের মধ্যে 2 জনকে সটকে পড়তে দেখে হাসানের সাহস বেড়ে গেল। সে তুমুল বিক্রমে ঝাঁপিয়ে পড়ল প্রতিপক্ষের অবশিষ্ট ছেলেটির উপর। কিন্তু ছেলেটিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। দুজনই দুজনকে জড়িয়ে ধরে আছড়ে কামড়ে একে অন্যকে ক্ষতবিক্ষত করতে লাগলো। এতে করে দুজনেরই পরনের কাপড় ছিঁড়ে গেল। শিথিল হয়ে এলো উভয়ের বেশি, কিন্তু কেউ হার মানতে রাজি নয়। পালিয়ে যাওয়া দুজনের একজন এ সময় চিৎকার করে বলতে লাগলো, এদিকে দেখো, এখানেও ভীষণ মারামারি লেগে গেছে। তার ডাক চিৎকারে টুপি পরা ছেলেটি দৌড়ে এসে ওদের ছাড়িয়ে দিল। হাসানের একটি চোখ ফুলে উঠেছিল আর তার প্রতিপক্ষের নাক দিয়ে রক্ত ঝরছিল। ছেলেটি ওদের জিজ্ঞেস করলো, তোমরা মারামারি করছিলে কেন? তুমি ওকেই জিজ্ঞেস করে দেখো, আমি ওকে কিছুই বলিনি। জানি না এমন অকারণে কেন ও আমাদের উপর হামলা চালালো। হাসান বলল, তোমরা আমার ভাইকে মারবে আর আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? টুপিওয়ালা ছেলেটি ঘটনা বুঝতে পেরে বলল, আচ্ছা, ও তোমার ভাই? তা ওখানে তো কুস্তি খেলা হচ্ছে। হাসান আহমদকে শান্তভাবে পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা আশ্বস্ত হলো। টুপিওয়ালা ছেলেটি বলল, এসো, তুমিও কুস্তি দেখবে, এসো। ওরা যখন কুস্তির ওখানে এসে পৌঁছল তখন খেলা প্রায় শেষ। জিয়াদকে সাদ প্রায় কাবু করে ফেলেছে। পটাপট ঘুষি চালাচ্ছে ওর নাকে মুখে। খুশিতে চিৎকার করে উঠল হাসান, ভাইজান, আরও এক ঘা লাগাও, জুড়ে ভাইজান, জুড়ে। নাকে মারো, হ্যাঁ ঠিক আছে, চোখেও একটা লাগাও। মুখের কথার সঙ্গে তার হাত পাও সমানে উঠানামা করছিল। বাগানের বুড়ো মালির তাই দেখে হেসে গড়াগড়ি দেওয়ার অবস্থা। অবশেষে জিয়াদ উপুর হয়ে মাটিতে পড়ে গেল। সে আর উঠে দাঁড়াবার কোনো চেষ্টাই করলো না। বুড়ো মালি সাদের হাত ধরে বলল, বেশ, তুমি জিতেছ, এখন তুমি ওদের বাদশা। সাদ হাঁপাতে হাঁপাতে বলল, আমি সৈনিক হতে চাই, বাদশা হওয়ার আগ্রহ নেই আমার। জিয়াদ উঠে দাঁড়ালো। মালির হাত থেকে তার জামা নিয়ে বাড়ির দিকে পা বাড়ালো। মালি কয়েক কদম এগিয়ে বলল, আরে, তোমার মুকুট নেবে না? জিয়াদ ঘুরে মালির হাত থেকে মুকুটটি নিয়ে তা মাথায় দেওয়ার পরিবর্তে একদিকে ছুঁড়ে মারল। জনাবাচক ছেলে সঙ্গী হলো তার। বাকিরা সাদকে ঘিরে দাঁড়ালো। সাদ ওদের পাশ কাটিয়ে আহমদ ও হাসানকে নিয়ে পুকুরের পাড়ে গিয়ে বসল। এক ছেলে জিয়াদের মুকুটটি মাটি থেকে তুলে এনে ধুলাবালি ঝেড়ে বুড়ো মালির মাথায় পরিয়ে দিয়ে বলল, এখন এই শাহী তাজের মালিক আপনি? একথা শুনে ছেলেরা সব হাসতে শুরু করলো। মালি মাথা থেকে মুকুটটি নামিয়ে বলল, তৌবা তৌবা, এ তাজ কি আমরা মাথায় দিতে পারি? এটা তোমরা নিয়ে যাও।
যার মুকুট তার বাড়িতে পৌঁছে দিও। তবে এটা ইসহাককে দিয়ে দাও, কারণ সে তার আব্বাকে দিয়ে এটা বানিয়ে এনেছিল, বলল এক ছেলে। ইসহাক জোহরার এক বিখ্যাত কারিগরের ছেলে, কিন্তু সে মুকুটটি নিতে রাজি হলো না। অবশেষে মালি সাদকে লক্ষ্য করে বলল, আমরা এই মুকুট দিয়ে তোমার নিশানা পরীক্ষা করতে চাই। আমি একটা কে তোমার কাছ থেকে 30 কদম দূরে রাখছি, দেখি একে তুমি তীর লাগাতে পারো কিনা। 30 কদম দূর থেকে হাসান ওটাকে নিশানা করতে পারবে, তার চেয়ে ওটাকে শূন্যে ছুঁড়ে মারেন, তাহলে বুঝতে পারবেন আমার নিশানা কতটা অব্যর্থ। ঠিক আছে, সবটাই তোমার চাপার ধার, নাকি আসলেও কিছু পারো? ছেলেরা অবাক বিস্ময়ে এ দৃশ্য দেখতে লাগলো। মালি মুকুটটি শূন্যে ছুঁড়ে মারল। সাদ উড়ন্ত মুকুটটি লক্ষ্য করে তীর নিক্ষেপ করল। তীর মাটি থেকে কয়েক গজ উপরে মুকুটটিকে গেঁথে ফেলল এবং পরক্ষণেই তীরবিদ্ধ মুকুট মাটিতে পড়ল। মালি সাবাস সাবাস বলে দৌড়ে গিয়ে মুকুট ও তীর তুলে নিয়ে এলো। উপস্থিত বালকেরা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানালো আর তার প্রশংসা করতে লাগলো। সাদ মালিকে বলল, এবার আপনার মাথায় রাখুন এ মুকুট। আমার নিশানা মুকুট ভেদ করবে, কিন্তু আপনার চুল স্পর্শ করবে না। মালি ভয় পেয়ে বললেন, সে কি ভাই, আমি এমন কি অপরাধ করলাম যে মারতে চাও? হাসান মালির কাছে গিয়ে বলল, ভয় পাবেন না, ভাইজান তো আমার মাথায় আপেল রেখেও তীরের নিশানা করে। মালি বলল, দেখো ভাই, তুমি যদি আপেলকে নিশানা বানাতে চাও তাহলে গাছ ভরা আপেল আছে, যত ইচ্ছা নিশানা করো, কিন্তু তাই বলে আমি তোমার টার্গেট প্র্যাকটিসের নিশানা হতে রাজি নই। কি ভিতরে বাবা, ঠিক আছে, আমাকে দিন, আমি ওটি মাথায় নিয়ে দাঁড়াচ্ছি। আহমদ মালির হাত থেকে মুকুটটি নিয়ে মাথায় দিয়ে বলল, ভাইজান তীর ছুড়ুন, আমি প্রস্তুত। সাদকে তীর ছুটতে দেখে মালি আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল, কিন্তু কয়েক মুহূর্ত পরে হাততালি ও উল্লাস ধ্বনি শুনে বুঝতে পারল বিপদ কেটে গেছে। সে তাড়াতাড়ি চোখ খুলে সাদকে জড়িয়ে ধরে বলল, সত্যি ভাই, তোমার হাত খুব পাখা, তাই বলে অন্যের মাথার উপর এভাবে নিশানা করা উচিত না। টুপি পরা ছেলেটি পানিতে রুমাল ভিজিয়ে হাসানের চোখ মুছে দিচ্ছিল। অপরিচিত একটি ছেলে নিজের ভাইকে আদর করছে দেখে আহমদও নিজের রুমাল ভিজিয়ে এনে অন্য ছেলেটির নাক থেকে রক্ত মুছে দিতে লাগলো। টুপিওয়ালা ছেলেটি হাসানকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? হাসান। আর ওরা তোমার ভাই, তাই না? হ্যাঁ। তুমি খুব সৌভাগ্যবান। তোমার ভাইদের নাম কি? আঙ্গুল দিয়ে ইশারা করে হাসান বলল, ওর নাম সাদ আর ওর নাম আহমদ। হাসানকে নিয়ে ছেলেটি ওদের কাছে গেল, বলল, আমার নাম ইদ্রিস, আব্বার নাম আব্দুল জব্বার। তোমাদের আব্বার নাম কি? আব্দুল মুনিম। হাসান জবাব দিল। লড়াইয়ে ব্যস্ত সাদ এতক্ষণ হাসানকে ভালো করে লক্ষ্য করেনি। এবার ওর অবস্থা দেখতে পেয়ে বলল, আরে হাসান, তোমার আবার কি হয়েছিল? তোমার এ দশা হলো কি করে? ইদ্রিস বলল, সেও কুস্তি লড়েছে। কার সাথে? এই ছেলের সাথে। ইদ্রিস ছেলেটিকে দেখিয়ে বলল, কতক্ষণ ধরে ওরা লড়ছিল জানি না, তবে দুজনকে থামাতে বেশ বেগ পেতে হয়েছে আমার। ছেলেটি বলল, দেখুন, আমি তো ওর সাথে লাগতে চাইনি। সে বাইরে থেকে দৌড়ে এসে প্রথমে ওয়ালিদকে মারল। ওয়ালিদ পালিয়ে গেলে আমাকে আক্রমণ করে বসলো। হাসান বলল, আমি বাইরে থেকে এসে দেখি ভাইয়া একজনের সাথে লড়াই করছে, আর ওরা চেঁচিয়ে বলছে, ধরো, মারো। কেউ আমার ভাইকে মারবে আর আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? বাগানের বাইরে থেকে আলমাসের ডাক শোনা গেল, সাদ, আহমদ, হাসান, তোমরা কোথায়? সাদ গলা চড়িয়ে জবাবে বলল, আমরা আসছি চাচা। যাওয়ার সময় সাদ ইদ্রিসকে বলল,
আমাদের জন্য তোমাদের খেলা নষ্ট হলো, সেজন্য আমি খুবই দুঃখিত। বিশ্বাস করো, আমরা মারামারি করার নিয়তে এদিকে আসিনি। এতে আপনার দুঃখ করার কিছু নেই। আপনি যে খেলা দেখালেন তা আরও মজাদার, আরও চিত্তাকর্ষক। বাগানের প্রবেশ পথে এসে দাঁড়ালো আলমাস। ওদের দেখতে পেয়ে বলল, তোমরা এখানে? আমি ভাবছিলাম তোমরা আমাকে ফেলেই বাড়ি চলে গেলে কিনা। যা হয়রানিতে ফেলে দিয়েছিল আমাকে। এসো এসো, জলদি বাড়ি চলো। তিন ভাই যখন চলতে শুরু করলো, তখন মঞ্চের উপর ছেলেরা আপেল ভাগাভাগি করছে। একজন ডেকে বলল, এই একটু দাঁড়াও, তোমাদের ভাগের আপেল নিয়ে যাও। সাদ ঘুরে দাঁড়িয়ে বলল, ধন্যবাদ, আমাদের বাগানে অনেক আপেল আছে। ওরা চলতে শুরু করলো। ইদ্রিস ওদের দিকে তাকিয়ে রইল মুগ্ধ চোখে। তারপর হাঁটা দিল ওদের সাথে। বাগানে গেটে এসে ওরা আলমাস চাচাকে কুস্তির কাহিনী শোনাচ্ছে। ইদ্রিস বলল, তোমরা বেশ ক্লান্ত, আমাদের বাড়ি খুবই কাছে, আমার সাথে চলো। কিছুক্ষণ বিশ্রাম করার পর না হয় ঘোড়ায় করে তোমাদের কর্ডোবা পৌঁছে দেব। সাদ বলল, না ভাই, আর কোনো দরকার নেই, আমরা হেঁটেই যেতে পারবো। কিন্তু এই ছোট ভাইটি যে খুবই ক্লান্ত হয়ে পড়েছে, আমি তাকে বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছি, তার হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। আলমাস বলল, না না, হাসান খুব বাহাদুর ছেলে। কি হাসান, তুমি কি বেশি কাহিল হয়ে পড়েছো? অনেকটা পথ হেঁটে আবার এই কুস্তি লড়ার কারণে হাসান আসলে বেশ দুর্বল হয়ে পড়েছিল। ইদ্রিসের প্রস্তাব তার কাছে আল্লাহর রহমত মনে হচ্ছিল, কিন্তু আলমাস চাচার এই মন্তব্যের পর নিজের দুর্বলতা প্রকাশ করা যায় না। তাই সে মিন করে বলল, না, আমি হাঁটতে পারবো। ওরা আর কথা না বাড়িয়ে হাঁটতে শুরু করলো। বাগান থেকে বের হয়ে পথে নামা পর্যন্ত ইদ্রিসও তাদের সাথে গেল। সাদ বলল, আর এগিয়ে দিতে হবে না, এবার তুমি ফিরে যাও। তিন ভাই ইদ্রিসের সাথে মুসাফেহা করে বাড়ির পথ ধরল। যতক্ষণ দেখা গেল ইদ্রিস দাঁড়িয়ে থেকে ওদের চলে যাওয়া দেখলো। কিছুক্ষণ চলার পর হাসান এক জায়গায় গিয়ে মুখ কালো করে বসে পড়ল। আলমাস বলল, কি হলো হাসান? হাসান করুণ স্বরে বলল, আমি আর হাঁটতে পারছি না চাচা, তোমরা চলে যাও, আমি এখানে বসে থাকবো। আলমাস তাকে উঠানোর চেষ্টা করলো, কিন্তু হাসানের হাঁটার কোনো শক্তি ছিল না, তাই সে মাটির উপরই শুয়ে পড়ল। অবশেষে আলমাস হাসানকে কাঁধে নিয়ে হাঁটা শুরু করলো। হাসানকে কাঁধে নিয়ে মাইল দেড়েক চলার পর আলমাস মনে মনে বলল, ইদ্রিসের প্রস্তাব কবুল না করে ভুলই করেছি। হঠাৎ পেছন থেকে ঘোড়ার খুঁড়োর ধ্বনি ভেসে এলো। সাদ মুখ ঘুরিয়েই ঘোড়সওয়ারকে চিনতে পেরে বলল, আরে ও তো ইদ্রিস। হাসান সাথে সাথে বলে উঠল, চাচা, আমাকে নামিয়ে দাও। আলমাস বলল, না না, তুমি চুপ করে বসে থাকো, হাঁটতে দিলে 10 কদম গিয়েই আবার মাটির উপর শুয়ে পড়বে। হাসান জেদ ধরে বলল, আমাকে নামিয়ে দাও, নইলে আমি তোমার ঘাড় কামড়ে ধরবো। হাসান কেন নামতে চাচ্ছে আলমাস তখনও তা বুঝতে পারেনি। সাদ ও আহমদ কিন্তু হাসানের দুষ্টুমি দেখে হেসেই অস্থির। অর্ধাপদাপিতে আলমাস যখন তাকে কাঁধ থেকে নিচে নামাচ্ছিল, তখন ইদ্রিস এসে ওদের কাছে ঘোড়ার লাগাম টেনে ধরল। ইদ্রিস কোনো ভূমিকা না করে বলল, তোমরা এত দূর চলে এসেছ ভাবিনি। এসব ভাই হাসান, তুমি ও আহমদ ঘোড়ায় চড়ে বসো। ইদ্রিস ঘোড়া থেকে নেমে এলে আলমাস বলল, তুমি খুব কষ্ট করলে, কিন্তু ঘোড়া ফেরত আনবে কে? আমিও আপনাদের সাথে কর্ডোবা যাচ্ছি, ওখানে আমার মামার বাড়ি। আমি বাড়ি থেকে অনুমতি নিয়ে সেখানে বেড়াতে যাচ্ছি। আলমাস বলল, তাহলে হাসানকে সাথে নিয়ে তুমি ঘোড়া নিয়ে এগিয়ে যাও। না না, আমি আপনাদের সাথে হেঁটেই যেতে চাই। আলমাস আহমদ ও হাসানকে ঘোড়ায় বসিয়ে লাগামের রশি ধরে আগে আগে হেঁটে চলল। সাদ ও ইদ্রিস গল্প করতে করতে চলল ওদের পেছনে।
ইদ্রিস হেসে বলল, কি অবাক কাণ্ড! হাসানের ডান চোখে আঘাত লেগেছে আর তোমার ফুলে উঠেছে বা চোখ। এদিকে জিয়াদের দু চোখেই ফুলে গেছে ভীষণভাবে। তুমি যখন ধনুকে তীর চড়াচ্ছিলে তখন আমি বেশ ভয় পেয়েছিলাম, ভাবছিলাম না জানি তুমি খুনই করে ফেলো। না না, আমি তো ওকে ভয় দেখাচ্ছিলাম, ইদ্রিস বলল। ওরা সবাই যদি তোমাকে আক্রমণ করতো তাহলে আমি কী করতাম জানো? হয়তো তুমি আমার বিরুদ্ধে লড়তে না, আমি তোমার পক্ষে লড়তাম। আরও চারজনকে তুমি তোমার দলে পেতে। একথা শুনে আলমাস বলল, কেন তুমি আমাদের দলে আসতে? কারণ জিয়াদ অন্যায় করছিল, অন্যায়ের সমর্থন করা পাপ। কর্ডোবার আবাসিক এলাকায় এসে পৌঁছল ওরা। প্রাচীর ঘেরা সুদৃশ্য এক বাগানের ভেতর দুর্গের মতো এক বাড়ি। সাদ ওদিকে ইশারা করে বলল, ওটাই আমাদের বাড়ি। বাগানের গেটে এসে ইদ্রিস বলল, এবার আমাকে বিদায় দাও, আমি এখন আমার মামা বাড়ি যাব। তিনি থাকেন শহরের আরেক মাথায়। সাদ বলল, আজ আমাদের এখানে থেকে যাও না। না, কাল আসবো। মামার অনুমতি না নিয়ে এখানে থেকে গেলে তিনি মনে কষ্ট পাবেন। কাল এসে আমি তোমাদের সাথে তীরন্দাজি অনুশীলন করব। ইদ্রিস আলমাসকে লক্ষ্য করে বলল, আপনি আমাকে তীরন্দাজি শেখাবেন তো? আলমাস উত্তরে বলল, কবি না হয়ে সৈনিক হতে চাইলে তোমাকে আমি কর্ডোভার সেরা তীরন্দাজ বানিয়ে দেব। আমি কাব্যচর্চা করি না, ওখানে আমি অন্যের কবিতা আবৃত্তি করেছিলাম। ভবিষ্যতে না হই তাও করব না। ইদ্রিসকে বিদায় দিয়ে ওরা তিন ভাই নিজেদের বাগানে প্রবেশ করলো। আজকে এতটুকুই ছিল। ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী পর্ব নিয়ে অতি শীঘ্রই ভয়েস অফ কাজীতে ফিরে আসবো।